সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে বৈঠক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ঢাকা মেডিকেলের এই মুহূর্তের পরিস্থিতি একটু জেনে নিতে চাই, চলে যাচ্ছি সহকর্মী মনিরুল ইসলামের কাছে। মনির, শোনা যাচ্ছে ঢামেক চিকিৎসকদের কর্মবিরতি থেকে ফেরাতে চেষ্টা চলছে। আমরা একটু এই মুহূর্তের তথ্য জানতে চাই আপনার কাছ থেকে। রোগীদেরই বা কি অবস্থা দেখছেন সেখানকার, সেটিও একটু জানাবেন। মনির নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, দুঃখিত, মনিরের কাছে পরবর্তীতে আবারও যাবার চেষ্টা করব আমরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত রাতে 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এক পর্যায়ে সকাল থেকে সব ধরনের সেবা দেয়া বন্ধ করে দেন হাসপাতালের চিকিৎসকরা। একই সাথে হাসপাতালে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা দিতে না পারায় সারা দেশে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সাথে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 4 দফা দাবি তুলে ধরেন ডাক্তাররা। শনিবার ঢাকা মেডিকেলে ঘটে পরপর 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ধরে শিক্ষার্থীদের 50 থেকে 60 জনের একটি দল হাসপাতালে ঢুকে চিকিৎসকদের পেটানো সহ চালায় ভাঙচুর। হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা দিতে না পারায় 24 ঘন্টার আলটিমেটাম দেয় চিকিৎসকরা। এরই প্রেক্ষিতে সকাল 8টা থেকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি সহ সকল বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। দূর দূরান্ত থেকে আসা রোগীদের ফিরে যেতে হয় চিকিৎসা না পেয়ে। হাসপাতালের আঙিনে আইসা চিকিৎসা না পায় না, দুঃখ করা ছাড়া কার কাছে প্রশ্ন করবো, কে উত্তর দিবে? তালা মারা, ইমার্জেন্সি তালা মারা অলরেডি, ওখানে কোনো লোক নাই। যাদের সাথে হয়েছে তখন তাদের সাথে ব্যবস্থা নিত, কিন্তু এখন যারা বিগত দিনগুলিতে ভর্তি আছে তাদের কি হবে? একজন যদি অপরাধ করে আর আমরা যদি 10 জনে তার ভুক্তভোগী হই, তাহলে আমাদের এই ছাত্র আন্দোলন করে লাভ হলো কি? অনেককে আবার চিকিৎসার জন্য মেঝেতেও অপেক্ষা করতে দেখা যায়। দাঁড় রক্ত পড়তেছে আর দাঁড়াইতে পারতেছে না, অনেক অবস্থা অনেক খারাপ। আমি বারবার বলছি যে আমার রোগীর অবস্থা বেশি ভালো না, আপনারা দেখেন। ওরা বলতেছে না, সম্ভব না। আইসা দেখছি ইমার্জেন্সি বন্ধ, ডাক্তাররাই নেই, কেউ নেই। তাহলে চিকিৎসা যদি করতে না পারে, যদি বাইচান্স কিছু হয়ে যায়, তাহলে সেই দায়টা কে নেবে? সকাল 11:15টার দিকে চিকিৎসকদের সাথে বৈঠকে বসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে চিকিৎসকরা তাদের দাবি তুলে ধরেন। সবাই খারাপ ছিল তা না, কিন্তু বেশিরভাগই খুব এগ্রেসিভ ছিল। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় চিকিৎসকরা সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়। তুলে ধরেন 4 দফা দাবি। সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, প্রাইভেট চেম্বার, অপারেশন সমস্ত শাটডাউন যাবে। এর ব্যর্থতার দায়ভার আমাদের চিকিৎসকদের উপরে না গিয়ে সমস্ত প্রশাসনের উপরে যাবে। হাসপাতালের পরিচালক রোগীদের জন্য জরুরি বিভাগের সেবা চালুর অনুরোধ করলেও প্রত্যাখ্যান করে বাকবিতণ্ডায় জড়ায় চিকিৎসকরা। জরুরি রোগী আছে, আইসিইউ, এইচডিইউতে অনেক ভর্তি রোগী থাকে, প্লাস ইমার্জেন্সি সার্ভিসগুলো যেন রোগীরা এটার জন্য এফেক্টেড না হয়। আমরা 24 ঘন্টার আলটিমেটামের আগে দুর্বৃত্তকারীদের গ্রেফতারের আশ্বাস দেন ঢামেক পরিচালক। আরও কিভাবে স্ট্রেনথেন করা যায় সেভাবে আমরা দেখছি। আমাকে অথরিটি বলেছেন তাদেরকে অ্যারেস্ট করা হবে। আপনারা যে 24 ঘন্টা সময় দিয়েছিলেন গতকাল, আজকে রাত 8টা পর্যন্ত, তার মধ্যে ইনশাল্লাহ অ্যারেস্ট হবে। এদিকে দুপুর 2টা থেকে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা গণজমায়েত শুরু করে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, কথায় কথায় চিকিৎসকদের গায়ে হাত তোলা অন্যায়। ঢাকা মেডিকেলে যারা হামলা করেছে সিসিটিভি দেখে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঢাকা মেডিকেলে দফায় দফায় চিকিৎসকদের উপর হামলা এবং এর প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে ব্রিফ করেন স্বাস্থ্য উপদেষ্টা।
বলেন, চিকিৎসাধীন ছাত্র মৃত্যুর ঘটনা পীড়াদায়ক হলেও কর্তব্যরত ডাক্তাররা তাকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছেন। এক্ষেত্রে কোনো গাফিলতি হয়ে থাকলে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও ডাক্তারদের গায়ে হাত তোলা হয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কি স্ট্যাটাসে আছেন তা জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানোর প্রয়োজন হলে মন্ত্রণালয় সেই উদ্যোগ নেবে। সম্প্রতি ভারতের সাথে সই হওয়া রেল করিডর সহ অন্যান্য সমঝোতা স্মারকে দেশের স্বার্থ রক্ষা হয়েছে কিনা তা পর্যালোচনা করার কথাও জানান তৌহিদ হোসেন। বাংলাদেশে থাকা ভারতীয়রা ভীতির মধ্যে থাকলেও তা দ্রুতই কেটে যাবে বলে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তার অবস্থান দিল্লিতে। তার কয়েকদিন পরেই সাবেক প্রধানমন্ত্রীর অফিসিয়াল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে কোন স্ট্যাটাসে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা? পাসপোর্ট বাতিল হলে তো উনি কিভাবে আসবেন? না, রেড পাসপোর্ট তো সকল বাতিল হয়েছে। হ্যাঁ, অটোমেটিক্যালি। তাহলে ওনার এবং এটা আপনার ভারতীয় থেকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস থাকে। এরই মধ্যে হত্যাসহ শতাধিক মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সেসব মামলায় বিচারের জন্য তাকে দেশে ফেরানো হবে কিনা জানতে চান সাংবাদিকরা। চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কিভাবে হবে। এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। সবশেষ ভারত সফরে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল চলাচল সহ বেশ কিছু সমঝোতা স্মারক সই করে শেখ হাসিনার সরকার। ঢাকা দিল্লি সেসব সমঝোতা স্মারকের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলো চুক্তি করার সময় সেটা আমরা করব। বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও কথা বলেন উপদেষ্টা। এক ধরনের ভীতির মধ্যে আছেন বরং বলে, আতঙ্ক না বলি, এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবেন, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার করবে। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাচ্ছেন বলে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। সংক্ষিপ্ত এই সফরে সংস্থাটির সাথে বাংলাদেশের 50 বছর পূর্তির আয়োজনেও থাকবেন তিনি। ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ হতে পারত, কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না, অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। এইটুকুই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। আওয়ামী লীগ সরকার দেশে বাকশাল কায়েম করেছিল, আর বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করবে বিএনপি। 5 আগস্ট পট পরিবর্তনের পর বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ভিড়। স্লোগানে মুখর নেতাকর্মীরা সমাধি প্রাঙ্গণ ছাড়িয়ে লেক রোড পর্যন্ত বিস্তৃত। পুরো উদ্যান এলাকা পরিণত হয়েছে জনারণ্যে। দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ বাকশাল করেছে আর বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। বিএনপির যা কিছু অর্জন সবই দেশের গণতন্ত্রের ইতিহাসের বড় অর্জন বলেও মন্তব্য করেন দলের মহাসচিব। প্রতিষ্ঠার পর বিএনপি 19 দফা লক্ষ্য নিয়ে তার রাজনৈতিক পথ চলা শুরু করেছিল। দীর্ঘ সময় এবং নানান ঘটনার প্রবাহের পর বিএনপি গেল সময়ে বা গেল বছরের দিকে 31 দফা রাষ্ট্র সংস্কার আন্দোলনকে সামনে এনেছে। দলটি বলছে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তন ঘটলে তারা আগামীতে সেই 31 দফা রাষ্ট্র সংস্কার দাবিকে বা লক্ষ্যকেই
সামনে রেখে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এদিকে বাদজোহর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন নেতারা। তারা বলেন, গেল 15 বছর ধরে হত্যা, গুম, নির্যাতন মোকাবেলা করে বিএনপি গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছিল। 9 দিনের ফসল, এটা যারা 9 দিন আন্দোলন করেছেন তারা বলতে পারবেন, তাদের এই অধিকারটা আছে। অনেকে বলতে যাচ্ছে যে বিএনপি কোনো অবদানই নাই। আরে ভাই, বিএনপি কি 17টা বছর রাস্তায় প্যারেড করছে খামাখাই? এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারে সময় দিতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদের যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে নস্যাৎ করার চেষ্টা চলছে। আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে, সেই জঞ্জালগুলোকে কিছুদিন সাফ করতে হবে, সময় লাগবে। ভয়াবহ বন্যার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে 5 দিনের কর্মসূচি একদিনে সীমিত আকারে পালন করেছে বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তোমার শাহী দরবার হাত উঠাইলাম। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি A.K. মাসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রিটকারীকে আশ্বস্ত করে হাইকোর্ট বলেছেন, ছাত্র জনতাকে যারা গুলির নির্দেশ দিয়েছে বা গুলি করেছে তাদের বিচারের বিষয়ে সরকার আন্তরিক। গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি, সেক্ষেত্রে অপরাধ করেছে ব্যক্তি, দল নয়। এ সময় রিটকারী পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আদেশ চাইলে হাইকোর্ট বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এরই মধ্যে সুইস ব্যাংক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে অর্থ ফেরত আনার বিষয়ে কথা বলেছেন। হাইকোর্ট জানান, সব অপরাধের বিচার হবে। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া 19 আগস্টে রিট করেছিলেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ঘন্টার মধ্যে যারা এই অপরাধটা করেছে, যেই ডাক্তাররা রাত দিন পরিশ্রম করে আমাদের সেবা দিয়ে গেছে, কোভিডের সময় কোনো দিন রাতের পার্থক্য মনের মধ্যে রাখে নাই, এখনো বন্যার মধ্যে অনেক ডাক্তার দিয়ে সেবা দিচ্ছে। চিকনগুনিয়া বলেন, ডেঙ্গু বলেন, সব জায়গায় তারা আছে। অথচ তাদের উপর আমরা যেই ন্যাক্কারজনক কাজটা করেছি, আমি মনে করি ছাত্র আন্দোলনের সময় তারা যে সেবাটা দিয়ে গেছে এখনও দিয়ে যাচ্ছে। পঙ্গু হাসপাতালে বলেন, ঢাকা মেডিকেলে বলেন, চক্ষু হাসপাতালে বলেন, পিজি, সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনও দিয়ে যাচ্ছে। এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি, আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে, 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে, সেখানে বিজেপি দেওয়া হয়েছে, আর্মিও আছে, পুলিশও আছে। এবং যারা যেই সময় যে দায়িত্ব পালন করার কথা ছিল, যারা এটা পালন করতে পারে নাই, তাদেরকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসব। আরেকটা দাবি তারা করেছে যে, এটা কোনটা বলেন, সুরক্ষা অ্যারেস্ট করতে হবে, দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে। আমরা তাদেরকে বলেছি, আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরব। এবং এখানে যেই কলেজের প্রিন্সিপালও ছিলেন, এখানে ভিসি ছিলেন, ভিসিও ছিলেন, কাজে তিনিও বলতে পারবেন তার কোন ছাত্র তার সাথে এসছেন, এরা কি ছাত্র নাকি অন্য কেউ, সেটাও উনি বলতে পারবেন, কাজে উনি সাথে ছিলেন এবং তার সাথে আরও কয়েকজন শিক্ষকও ছিল। কাজেই আমরা তাদের কাছ থেকে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি। আর স্বাস্থ্য সুরক্ষা একটা আইনের কথা বলেছে, এইটা মনে একটা প্রসেসের মধ্যে আছে, এটাও হয়ে যাবে আশা করি, আমি এটুকু বলতে পারি। আর একটা যেটা তারা বলেছে স্বাস্থ্য পুলিশ, এইটা একটু সময় লাগবে, এটা দীর্ঘ, কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই। তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে, সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া, তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে।
তো এইটা করতে হলেও হয়তো নতুন আইন করতে হবে, সেটা আমি জানি না। সেই জন্য আমি বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আলাপ করব। এটা যদি আইন বানাইতে হয় আমাদের পক্ষে সেই আইন করা সম্ভব কিনা সেটাও আমি জানি না, ওইটা একটু সময় লাগবে। আর বাকিগুলো তো আমরা বলেছি আমরা যত পর্যায়ক্রমে ওরা এটা ঘোষণা দিয়েছে। তারা এই যে কর্মবিরতির কথা বলছেন, আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি, প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে, এবং একজন বলল আজকে তার 4 জন রোগীকে সে রিলিজও করেছে। তাইলে সে বলেছে জরুরি সেবাটা তারা করে গেছে। মানবিক, তারা অনেক বেশি মানবিক, এই মানবিকতার উদাহরণ কিন্তু তারা রেখেছে। কাজে তারা জরুরি সেবাটা চালু হয়ে যাবে, আর ভিতরে তো তার সেবা করছে, তারা তো আসলে বন্ধ করে না, এটা আমি তো বললাম। এখন থেকে তো আমি জরুরি কথা বলি নাই, ভিতরে যারা আছে তাদের কথা আমি বলেছি। আচ্ছা, আপনি বলেন। তারা এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন, এবং যেটা যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব, এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। স্যার, আপনারা জরুরি বলছেন, আমি স্যার এবং ম্যাডাম সবার কাছে প্রশ্ন হচ্ছে যে চিকিৎসকরা বলেছেন কমপ্লিট শাটডাউন ছিল একটা কর্মসূচি, এই কর্মসূচি কি তারা উইথড্র করেছে কি করেনি? এই কমপ্লিট শাটডাউন থেকে ওনারা সরে এসেছেন। কমপ্লিট শাটডাউন আর নাই। কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সহ সব বন্ধ রাখা, সেইটা থেকে ওনারা সরে এসেছেন। ওনারা জরুরি সেবাটা এখনই চালু করছেন। যে নিশ্চয়তা ওনারা চেয়েছিলেন, আমরা সেই নিশ্চয়তা মাননীয় উপদেষ্টা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে, বিজিবির সদস্য আছে, পুলিশের সদস্য আছে, এবং আমাদের আনসার সদস্যরাও বেসামরিক পোশাকে দায়িত্ব পালন করছে। কাজে 4 বাহিনী মিলেই তারা সিকিউরিটিটা ইনশিওর করবে, এবং এখন থেকেই জরুরি সেবাটা চালু হয়ে যাবে। ওয়ার্ডে ওয়ার্ডে যেসব রোগী আমাদের ভর্তি আছে, যারা আইসিইউতে আছে, এইচডিইউতে আছে, বা ইনডোরে যেসব রোগী ভর্তি আছে, তাদের সেবা চালু থাকবে। ইমার্জেন্সি, ক্যাজুয়ালিটি এবং নিউরোসার্জারি, আপনারা জানেন এই 3টা জায়গায় আমাদের জরুরি সার্ভিসগুলো চালু থাকে। এই 3টা সার্ভিস চালু থাকবে, এবং ইনডোরের সকল সার্ভিস চালু থাকবে। জরুরি বিভাগ যখন চালু আছে, তার মানে জরুরি বিভাগে যে রোগীগুলো আসবে ভর্তিযোগ্য, তাদেরকে ভর্তি করা হবে। একটা প্রশ্ন, শুধু ঢাকা মেডিকেলেই নয়, আমরা এর মধ্যে দেখেছি চট্টগ্রাম মেডিকেল, পাবনায়, রংপুরে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে অচল অবস্থা। সে বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা আপনি কি আমাদেরকে একটু এনশিওর করতে পারেন এই ব্রিফিং এর মাধ্যমে যে সেই জায়গাগুলোতেও এখনই কমপ্লিট শাটডাউন বা স্বাস্থ্যসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিনা? আমরা তো বলেছি যে এটা তারা ঘোষণা দিয়েছে, তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করব। এখন পর্যায়ক্রমে তাদের কাছে আমরা কমিটমেন্ট করেছি 8টা বড় হাসপাতালে আমরা যে ফোর্সগুলো দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা এনশিওর করব, এবং এটা এখন থেকে শুরু হয়ে যাবে। পর্যায়ক্রমে অন্যগুলিতেও যাবে। এখন পরিস্থিতিটা বুঝতে হবে, আমাদের সেনাবাহিনী কত, সংখ্যা কত, এখন বন্যায় কিছু আছে, কিছু অন্যান্য বিভিন্ন জায়গায় যে অসন্তুষ্ট হচ্ছে, পুলিশের জায়গায় ডিউটি করছে। কাজে এগুলো মাথার মধ্যে রেখে আমাদেরকে আগাতে হবে। কাজে আমি বলে দিলাম হ্যাঁ সব দিয়ে দিব, তাহলে তো হয় না। কাজে পর্যায়ক্রমে সব জায়গায় আমরা জানতে পাচ্ছি যে কর্মসূচি তারা উইথড্র করেনি, কর্মসূচি উইথড্র করেছে। আপনাদের কেউ আছে কিনা যিনিরা বলবেন যে কমপ্লিট শাটডাউন তারা উইথড্র করেছেন, এরকম কোনো প্রতিনিধি আপনাদের সঙ্গে আছে কিনা? শফিক স্যার কি বলবেন? এবং সেই শফিক স্যার কি কমপ্লিট ছাত্রদের পক্ষ থেকে যদি বলতে তারা বলছে যে একটা কথা বলছে যে অপরাধী গ্রেফতার হওয়া না হওয়া পর্যন্ত তারা বলতে ওরা ইমার্জেন্সি চালু রাখবে, তার মানে তারা কর্মসূচি উইথড্র করেনি।
আমি নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও হচ্ছে আমাদের নিউরোসার্জারি বিভাগের ট্রেনি ডক্টর। আন্দোলনটা মূলত রেসিডেন্ট ওদের পক্ষ থেকে ছিল, আমরা ওদের পিছনে ছিলাম। ইমাম, তুমি বলো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইমাম, আমি ফেসবি রেসিডেন্ট, ঢাকা মেডিকেল নিউরোসার্জারি বিভাগ। আপনারা জানেন আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছিল যে কমপ্লিট শাটডাউন, তো আজকে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের সমন্বয়ক ভাইরা ছিলেন, সবার সাথে কথা বলে আমার এই সিদ্ধান্তে আমরা আসছি যে আমাদের ইমার্জেন্সিটা হচ্ছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। শুধু ঢাকা মেডিকেল না, ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহর মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে। আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমাদের ইনডোরে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবা চলমান থাকবে এবং ইমার্জেন্সির মাধ্যমে যে পেশেন্টগুলো ভর্তিযোগ্য তারা আমরা হচ্ছে সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করব। আইসিইউ, এইচডিইউ সব কিছু আমাদের সেটা চালু থাকবে, কিন্তু জরুরি সার্জারি যেগুলো আমাদের থাকবে সব কিছু আমাদের চলমান থাকবে। হ্যাঁ, আমরা আমাদের বাকি যে কর্মসূচি আমরা যেটা ছিল যে আমাদের যে যারা গতকালকে আমাদের ডাক্তার ভাইদের উপর হামলা করছে ওই আসামিদেরকে হচ্ছে গ্রেপ্তার যদি করা হয়, দৃশ্যমান গ্রেপ্তার হলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো সেটা আমরা আস্তে আস্তে উইথড্র করবো। কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে, আমাদের ইনডোর সেবা চালু থাকবে, জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমরা প্রত্যেকটা অপারেশন হবে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহরে সব জায়গায় চলমান থাকবে। না, আমরা পরবর্তী স্থগিত না, আমরা 48 ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেপ্তার হয় এবং আমাদের কর্মস্থলে যে সিকিউরিটি আমরা যেটা চাচ্ছি, এটা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন যে কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে ডেফিনেটলি আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান থাকবে ইনশাআল্লাহ। নো, কর্মসূচি স্থগিত না, আমরা বলছি যে 48 ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করে আমরা যদি আইনের আওতায় আনা হয় তাহলে এবং কর্মক্ষেত্রে আমাদের ডাক্তারদের যদি অ্যাবসলিউট আপনার সিকিউরিটিতে এনশিওর করতে পারেন, ঠিক আছে, এবং চিকিৎসকদের যেটা আমাদের অনেকদিন ধরে দাবি যে চিকিৎসকদের স্বার্থ এবং রোগীর স্বার্থ সংশ্লিষ্ট যে আমাদের স্বার্থ নিরাপত্তা আইন এবং সারা বাংলাদেশে যে স্বাস্থ্য পুলিশের আমাদের যে দাবি, এগুলো আমরা আশা করতেছি পর্যায়ক্রমে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এখানে উপস্থিত আছেন, কাজ চালিয়ে যাব, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। কমপ্লিট শাটডাউন। জি, থ্যাংক ইউ। আমি একটু ইন্টারফেয়ার করি, আমরা যাবো, একটু আমি ইন্টারফেয়ার করি। দর্শক, সরাসরি দেখছিলাম ঢাকা মেডিকেল থেকে। যাচ্ছি পরের সংবাদে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়েছে। জামায়াতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, ডিসমিস ফর ডিফল্ট হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে আবেদন করা হয়েছে। বিষয়টি চেম্বার আদালতে উপস্থাপন করা হবে আজই। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। তবে আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দিয়েছিলেন। এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্ত শুনানি হয়েছে। সেখানে 21 অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার্ড স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে। ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না এবং জামায়াত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে তা জাতীয় পার্টি ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে বনানী কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় নির্বাচনের রোড ম্যাপ নিয়ে কথা হয়েছে। অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সমর্থ হবে বলেও
আশা প্রকাশ করেন তিনি। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বানও জানান। জিএম কাদের বলেন, কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। এই পদ্ধতি কার্যকর করতে প্রধান উপদেষ্টাকে পরামর্শও দেন তিনি। একই সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন। বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে আপনাদের উপর যে আপনারা সঠিক কাজটি করবেন। আপনারা এই কাজগুলি যেহেতু আপনারা নিজেরাই করবেন, কাজে আপনারা এটা ভালো বুঝতে পারবেন যে কখন কতটুকু কাজে আপনারা সক্ষম হবেন। ফলে সেইভাবে আপনারা নিজেরই একটা রোডম্যাপ তৈরি করুন এবং জাতির কাছে এটা তুলে ধরুন। এটা আমাদের সাজেশন, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। ধীর গতিতে বানের জল নামায় কমছে না দুর্ভোগ। বাড়ি ফিরে ঘর মেরামত শুরু করেছেন অনেকে। লক্ষ্মীপুরে এখনো জলমগ্ন ৫ উপজেলা। স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। প্রকট হয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। চরম ভোগান্তিতে ১০ লাখ বানভাসী। ফেনীতে এখনো ডুবে আছে সদর, সোনাকাজি ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় ৫ লাখ মানুষ। অনেকের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। কুমিল্লার প্লাবিত ১৪ উপজেলা থেকে ধীর গতিতে নামছে বানের জল, তবে এখনো ১১ লাখ মানুষ পানিবন্দী। যারা ঘরবাড়িতে ফিরেছেন তারা মেরামতে ব্যস্ত। নোয়াখালীর কিছু এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। ছড়াচ্ছে চর্ম ও পানিবাহিত রোগ। থেকে বাইরে পারি না, যেহেতু পাক করতে পারে না, খাইতে পারি না, আমরা অনেক কষ্টে জীবন যাপন করতে আছি। জলাবদ্ধতা হচ্ছে খাল দখল করার কারণে। কিছু ক্ষমতাবান লোক খালগুলো দখল করে রাখছে, অপরিকল্পিত ব্রিজ করে রাখছে, যার কারণে পানি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমাদের বন্যা পানিগুলো নামতেছে না। বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, শরীরের পোস্কা, পায়ের চুলকানি এগুলো বাড়তেছে। চরম অবস্থায় আমরা বসবাস করতেছি। আর যেভাবে দ্রুত গতিতে পানি নামার কথা সেভাবে তো নামতেছে না। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। দর্শক, বন্যা পরিস্থিতি জেনে নিতে চাই এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে এবং আশ্রয় কেন্দ্র থেকে বানভাসীরা বাড়ি ফিরতে শুরু করেছেন কিনা সার্বিক পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। আসলে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে এই কথা এখনো বলা যাচ্ছে না, কারণ আমি এখন শহরে যে প্রাণ কেন্দ্র রয়েছে সেই প্রাণ কেন্দ্রের মধ্যে এখনো সড়কের মধ্যে পর্যাপ্ত পানি এবং বাসা বাড়িতে পানি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করি। কারণ এই বানবাসী মানুষ কবে যে মুক্তি পাবে লক্ষ্মীপুর জেলায় বন্যা কবলিত এলাকা থেকে, কারণ এখানে বলা যাচ্ছে না। যার কারণ হচ্ছে ধীর গতিতে পানি নামছে, খুবই ধীর গতিতে, যার কারণে মানুষের এখন দুর্ভোগ চরম বাড়ছে। কারণ এই যে আশ্রয় কেন্দ্রের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত যে আশ্রয় কেন্দ্র থেকে থাকা অবস্থা তারা একসময় হাঁপিয়ে গেছে। কারণ হাঁপিয়ে যাওয়ার কারণটা হচ্ছে তাদের যে বর্তমানে তারা এখানে থাকতে শুকনো খাবার খেতে খেতে মানুষের অবস্থা হয়ে গেছে। অবস্থা না তার কারণে মানুষে এখন বলছেন যে যত দ্রুত সম্ভব পানিগুলো নেমে কিভাবে যাবে সেটি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন। কারণ এই সড়কে যে বিভিন্ন স্থানে যে পানিগুলো রয়েছে এই পানিগুলো কিন্তু খাল এবং বিভিন্ন জলাশয় দখল করে রাখছে। দখল করার কারণে সেটি যার কারণে মানুষ কিন্তু এখন আতঙ্কিত রয়েছেন এবং যে পানিগুলো যাচ্ছেন না, যার কারণে পানিগুলো না যাওয়ার কারণে পানিগুলো সবগুলো বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে আটকে থাকার কারণে পানিগুলো যেতে পারছেন না। যার কারণে এখনো পর্যন্ত লক্ষ্মীপুরবাসী কবে এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে সেটি এখনো আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আনিস, ধন্যবাদ আপনাকে। আজ 11তম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এখনো বন্যার্তদের জন্য চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি। এতদিন সব ধরনের ত্রাণ সামগ্রী গ্রহণ করা হলেও বন্যার পানি কমে যাওয়ায় গণরান্নার পরিকল্পনা হাতে নিয়েছেন সংশ্লিষ্টরা। তাই শুকনো খাবারের বদলে চাল, ডাল, তেল সহ রান্নার যাবতীয় পণ্য সামগ্রী দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার ত্রাণ সংগ্রহ শেষে রাতে ত্রাণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আহ্বান জানান। 22 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত মোট 8,87,05,360 টাকা নগদ অর্থ সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, অন্যান্য দিনের তুলনায় চাপ কিছুটা কম ছিল আজ। রাজধানীর কারওয়ান বাজারে এখনও চলছে চাঁদাবাজি, তবে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর বদলে গেছে চাঁদাবাজ। ভোক্তা অধিকার আয়োজিত সভায় এমন তথ্য তুলে ধরেন ব্যবসায়ীরা। ভোক্তা অধিকারের কাছেও আছে
এমন তথ্য জানালেন মহাপরিচালক। তিনি মনে করেন বাজারে জ্বালানি তেল কমার প্রভাব পড়া উচিত। তার মতে অনেক ব্যবসায়ী অসদাচরণ করছে। বন্যার অজুহাতে বাড়িয়ে দেওয়া হয় ডিমের দাম। সকালে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতির পাশাপাশি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতির পাশাপাশি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। সন্তোষজনক সরবরাহ থাকা সত্ত্বেও দাম না কমার কারণ জানতে চান সংস্থাটির মহাপরিচালক। জবাবে ব্যবসায়ীরা জানান, শেখ হাসিনার পতনের পরও কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু বদলেছে চাঁদাবাজ। বাইরের চাঁদাবাজি কারা করে বলতে পারবেন? বাইরের চাঁদাবাজি যারা করে তারা হাত বদল হয়েছে। যে আপনাদের কোথায় চাঁদাবাজি দেওয়া হয় কিনা আমরা চুপ থাকি। এই চুপের কারণে, এই নীরবতার কারণে কিন্তু আমাদের উপরওয়ালার কাছে জবাব দিতে হবে, কারণ এই কস্টিংটা কিন্তু সাধারণ ভোক্তাদের উপর পড়ে। জ্বালানি তেলের দাম কমার প্রভাব বাজারে পড়া উচিত বলে মনে করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। চাঁদাবাজির প্রসঙ্গ টেনে বলেন, প্রতিদিন রাতে কোটি টাকার বেশি চাঁদাবাজি হতো, এখন নতুনভাবে চাঁদাবাজির প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এক রাতে বা একদিনে টোটাল 1 কোটি থেকে 1.5 কোটি টাকা চাঁদাবাজি হতো আর কি। তাহলে আমার এই 1 কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে না, আমরা ধরে নিলাম। তাই চাঁদাবাজি যদি না হয়, পরিবহনের চাঁদাবাজি যদি না হয়, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন কমছে না? চাঁদাবাজি যেটা ছিল সেই চাঁদাবাজিটা কিন্তু নীরবে আছে, সেটি কম বেশি সেটা অন্য বিষয়, কিন্তু সেই চাঁদাবাজিটা আবার নতুন করে শুরু হয়েছে, এটি স্পষ্ট। এবং আমাদের কাছেও সেই তথ্যগুলোই আছে যে নতুন করে চাঁদাবাজি হচ্ছে। অভিযান পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, হাত বদলের কারণেই সবজির দাম দ্বিগুণ হচ্ছে। বিষয়টি স্বীকার করেন ব্যবসায়ী নেতারা। বলেন, উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছাতে দুবারের বেশি হাত বদল হওয়া ঠিক না। পণ্যের দামটা কেন বাড়ে? যতবার হাত বদলায় ততবারই পণ্যের দামটা বাড়ে, কিছু না কিছু করে বাড়তে থাকে। সেই জায়গায় আমরা যে জিনিসটা বারবার চেয়েছিলাম যে আসলে যাতে উৎপাদন পর্যায়ে যারা উৎপাদন করেন কৃষি পর্যায়ে, ভোক্তা পর্যায়ে যাতে নিয়ে আসতে পারে, এখানে যাতে একটা অথবা দুইটা হাত বদলের মাধ্যমে ভোক্তা পর্যায়ে পৌঁছায়, তাহলে কিন্তু জিনিসটার দামটা আমরা কম পাবো। সবাই ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলেন, বন্যার কারণে রাজধানীতে ডিমের দাম বাড়ার কোনো কারণ ছিল না, অথচ দাম বেড়েছে। একটাই কথা, জিস্ট কথা কি, যা ছিল তাই। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। শোনো, খুব ভালো রং দিবা যেন বহুদিন টিকে, রোদ বৃষ্টি ঝড়ে এই অবস্থা না হয়। রেইনবো ওয়েদার কেয়ার আছে না? রেইনবো ওয়েদার কেয়ারে আল্ট্রাভায়োলেট প্রোটেকশন থাকায় রোদ, বৃষ্টি ও তাপে দেয়ালের রং মলিন হয় না, আর বাড়ি থাকে উজ্জ্বল বছরের পর বছর। দেখছেন স্যার, এত বছর পরও রং এখনো চকচকে। হ্যাঁ, তাই তো দেখলাম। ঝড়, বৃষ্টি, ধুলা ডোন্ট কেয়ার, থাকলে রেইনবো ওয়েদার কেয়ার। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ফুটেজ দেখে সবাই মৃত ভেবেছিল, কিন্তু বগুড়ায় গুলিবিদ্ধ জেরিন শিক্ষার্থীদের শাটডাউন আন্দোলনে সেদিন অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অকুতভয় এই ছাত্রী সেদিন বিক্ষোভের সময় ছিলেন সামনের সারিতে, তাই তাকে স্থানীয়রা দিয়েছে অগ্নিকন্যা উপাধি। দুদিন ধরে সামাজিক মাধ্যমে 18 সেকেন্ডের এই ভয়ঙ্কর দৃশ্যটি ঘুরে বেড়াচ্ছে। পুলিশের গুলিতে লুটিয়ে পড়ছেন একজন শিক্ষার্থী। ভিডিওটি ভাইরালের পর ঘটনাস্থল এবং ঘটনার শিকার শিক্ষার্থীর ব্যাপারে জানতে অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায় ঘটনাটি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকার। গত 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ঢাকার শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান জেরিন। সবাই মৃত বললেও সেদিন ভাগ্যগুণে বেঁচে যান এই তরুণী। উপশহরের বাসিন্দা জেরিন জুলাইয়ের মাঝামাঝি ঢাকা থেকে বগুড়ায় পৌঁছেন পারিবারিক কাজে। ততদিনে রংপুরের আবু সাইদ সহ অনেক শিক্ষার্থীর আত্মত্যাগ ভীষণভাবে নাড়া দেয় তার মনে। অভিভাবকের শাসন অগ্রাহ্য করে অংশ নেয় মিছিলে। যারা রাস্তায় ছিল, মাঠে ছিল, প্রত্যেকটা মানুষ এটা অনুভব করতে পারবে যে ওই মুহূর্তে নিজের মাথায় বা শরীরে রক্ত কীভাবে টকবক করতে থাকে।
পুলিশের বাধা, টিয়ারসেল আর রাবার বুলেট উপেক্ষা করে তিনি সহ শিক্ষার্থীরা সাতমাথায় অবস্থান নিলেও পুলিশের মাত্রাতিরিক্ত বল প্রয়োগে ছত্রভঙ্গ হন তারা। এ সময় পায়ে ও কোমরে রাবার বুলেট বিদ্ধ হলে আহত জেরিন একাই বীরশ্রেষ্ঠ স্কয়ারের পাশে সড়কের ওপর বসে পড়েন। আমি ভাবছি যে না, আমি কোনোভাবেই ফেরত যাব না। ফেরত গেলে আসলে হয়তো আর কখনো স্বাভাবিকভাবে বাঁচতে পারবো না, কারণ যেই জালিম, যেই রাক্ষস ঘাড়ে চেপে বসেছে, এগুলো অনেক কিছু মাথার মধ্যে তখন কাজ করছে। সাতমাথায় এক পর্যায়ে বসে পড়ি। জেরিন জানান, যে দৃশ্যটি ভাইরাল হয়েছে সেটি রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়ার পরের সময়টা। পরে সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। একদম কিডনির পাশে যে পরপর দুটা বুলেট যে এখানে ছিল, ওটা ছড়াগুলি বলে না কি বলে, মাফ করবেন আমার জানা নেই। ওইটার পরে মানে আমার আগে পায়ে যেগুলো লেগেছে বা যেগুলো ঢিল আসলে শরীরে লেগেছে, ততক্ষণ পর্যন্ত আমি ঠিক ছিলাম, কিন্তু ওই মুহূর্তে আমার সব শক্তি প্রায় শেষ হয়ে আসে। আহত অবস্থায় হাসপাতালে যাওয়ার আগ মুহূর্তেও জেরিন 2 হাত প্রসারিত করে পুলিশকে গুলি না ছোড়ার আহ্বান জানাচ্ছিলেন। তার এই প্রচেষ্টায় স্থানীয়রা তাকে দিয়েছে অগ্নিকন্যা উপাধি। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। দেশব্যাপী শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো ও তাদের হেনস্থার প্রতিবাদে সিলেটে মানববন্ধন হয়েছে। দুপুরে চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী সহ সর্বস্তরের সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। বক্তারা বলেন, শিক্ষক শিক্ষিকাদের গায়ে হাত তুলে পদত্যাগে বাধ্য করানো নৈতিক অবক্ষয়ের শামিল। দ্রুততম সময়ে অপসারিত শিক্ষকদের পুনর্বহাল ও কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। এ সময় বিচারহীনতার সংস্কৃতিকে নিজেদের মধ্যে প্রশ্রয় না দেওয়ারও অনুরোধ জানান বক্তারা। শিক্ষকদেরকে লাঞ্ছিত করে জোরপূর্বক প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে প্রথমে শপথে বহাল করতে হবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পদত্যাগের জন্য জোর জবরদস্তি করা হচ্ছে, এমনকি তাদের গায়ে হাত তোলা হচ্ছে। তো আমরা সেই প্রতিবাদের প্রেক্ষিতে আমরা এখানে দাঁড়িয়েছি মানববন্ধনের জন্য। কক্সবাজারের কুতুবদিয়া পেকুয়া নৌ চ্যানেল পারাপারে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে এই মানববন্ধন ও বিক্ষোভ শুরু হয়। এ সময় তারা জেলা প্রশাসকের কাছে পারাপারে ভাড়া কমিয়ে আনা, টোল আদায়ের মূল্য তালিকা ঝুলিয়ে রাখা সহ 6টি দাবির কথা জানায়। জেলা প্রশাসকের অনুপস্থিতি থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক তাদের দাবির প্রেক্ষিতে স্পিড বোট ভাড়া 120 টাকা থেকে কমিয়ে 80 টাকা ও গামবোট ভাড়া 40 টাকা থেকে 30 টাকা নির্ধারণ করে দেন। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত এই ভাড়া চলবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। ছাত্ররা জানায়, ইজারাদাররা এই সিদ্ধান্ত না মানলে আবার কর্মসূচিতে নামবেন তারা। আমাদের সাথে এটা নেগোসিয়েশন করে 80 টাকা আর 30 টাকা মেনে নিয়েছেন। এটা অস্থায়ীভাবে যেতদিন না পর্যন্ত ডিসি স্যার জয়েন করবেন ততদিন পর্যন্ত এই ভাড়া বলবৎ থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি থাকবে, সবগুলো মিলে সমন্বয় করে একটা ন্যায্য ভাড়া, এটা হচ্ছে অ্যানালাইসিসের মাধ্যমে, কস্ট অ্যানালাইসিস যেটাকে আমরা বলি, কস্ট অ্যানালাইসিস করে এই ভাড়াটা আপনার নির্ধারিত করা হবে। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।